মজিদ বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। বেশ রাত হয়েছে, চারিদিকের ফিনফিনে কুয়াশা, দোকানপাট বন্ধ, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। পাড়াগাঁর শহরগুলিতে আগে আগে শীত নামে। মজিদ বলল, পা চালিয়ে চল, শীত কম লাগবে। কোথায় যাবি? চল না দেখি। জরুরি কোনো কাজ তো তোর নেই, নাকি আছে? না, নেই। কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম। শহর অনেক বদলে গেছে। আগে এখানে ডালের কারবারিরা বসতো, এখন জায়গাটা ফাঁকা। পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন। সেখানে দেখি একটা চায়ের স্টল। শীতে গুটিসুটি মেরে লোকজন চা খাচ্ছে। আমি বললাম, এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ? হুম, দেরি হয়ে যাবে। শহরটা বদলে গেছে একেবারে। মহারাজের চপের দোকানটা এখনো আছে? আছে। হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম। ধর্মতলার গা ঘেঁষে গিয়েছে হাঁড়িখাল নদী। আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্য কতবার হাঁড়িখালের পাড়ে এসে বসেছি, কিন্তু এখন নদী টদী কিছু চোখে পড়ছে না। নদীটা কোথায় রে মজিদ? হাঁড়িখাল এই দিকেই ছিল না? ওই তো নদী, সাবধানে আয়। একটা নর্দমার মতো আছে এখানে, পা পিছলে পড়েই গিয়েছিলাম। সামনে উঠে দেখি নদী দেখা যাচ্ছে। আমরা নদীর বাঁধের পর দাঁড়িয়ে আছি, সরু ফিতের মতো। নদী অন্ধকারেও চিকচিক করছে। আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না। নদীর ঢালু পাড়ে সরিষার চাষ হতো। মজিদ চুপচাপ হাঁটছিল। আমি বললাম, আর কত দূর? ওই দেখা যাচ্ছে। কার বাড়ি? আয় না চুপচাপ, খুব সারপ্রাইজড হবি। একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজনে থমকে দাঁড়ালাম। বাড়ির চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে। সামনের অপরিচ্ছন্ন উঠানে চারপাশটা বড় বড় কাগজি লেবুর গাছ। লেবুর গন্ধের সঙ্গে পুরনো গন্ধ এসে মিশেছে। অসংখ্য মশার পিনপিনে আওয়াজ। মজিদ খটখট করে কড়া নাড়তে লাগলো। ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল, কে? মজিদ আরো জোরে কড়া নাড়তে লাগলো। হারিকেন হাতে একটি লম্বা রোগা মতো শ্যামলা মেয়ে দরজা খুলে দিল। মজিদ বলল, কাকে নিয়ে এসেছি দেখো। আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম। মেয়েটি হাসি মুখে বলল, আপনি আমাকে চিনতে পারছেন তো? আমি নন্দিনী। আমি মাথা নাড়লাম। আপনি কবে দেশে ফিরেছেন? 2 মাস হবে। এতদিন ঢাকায় ছিলাম, এখানে এসেছি গতকাল। মজিদ বিরক্ত হয়ে বলল, ভেতরে আয় না, ভেতরে এসে বস। ঘরের ভেতরটা বেশ গরম। একটা টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো, চৌকিতে ধপধপে সাদা চাদর বিছানো। ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার। মজিদ গা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, চিনি এনেছি, একটু চা বানাও। নন্দিনী হ্যারিকেন দুলিয়ে চলে গেল। আমরা দুজন অন্ধকারে বসে রইলাম। মজিদ ফস করে বলল, সারপ্রাইজটা হয়েছিস নাকি? কেমন দেখলি নন্দিনীকে? ভালো। শুধু ভালো? ইজ নট সি ওয়ান্ডারফুল? আমি সে কথার জবাব দিয়ে বললাম, এই বাড়িতে আর কে থাকে? সবাই থাকে। সবাই মানে? মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল, তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না? অনেক কবিতা টবিতা ছিল সেখানে, তাই না? আমি শুকনো গলায় বললাম, বাদ দে ওসব পুরনো কথা। মজিদ টেনে টেনে হাসতে লাগলো। পরের 10 মিনিট দুজনেই চুপ করে রইলাম। মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগলো, মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে।
অনেকক্ষণ আমাদের অন্ধকারে বসিয়ে রাখলাম। ঘরে একটা মোটে হারিকেন, কি যে করি। নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখলো। চিনি হয়েছে চায়ে? কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে কাশতে লাগলো। আমি বললাম, আপনাদের এদিকে খুব হাওয়া তো। নদীর ওপরে বাড়ি, খাওয়ার জন্য কুপি জ্বালানোই মুশকিল। ভেতর থেকে কে যেন একজন ডাকলো, বউ, ও বউ। নন্দিনী নিঃশব্দে উঠে গেল। আমি বললাম, তুই প্রায়ই আসিস এখানে? আসি। বাপরে, কিছু বুঝতে পারছি না। আমি চুপ করে রইলাম। মজিদ বলল, রাত হয়ে যাচ্ছে, এইবার ফিরবো। নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি। ভালো, আগের মতোই, একটুও বদলায়নি। নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল। ততক্ষণে চাঁদ উঠে গেছে। ম্লান জ্যোৎস্নার চারিদিকে কেমন ভুতুড়ে মনে হচ্ছে। মজিদ বলল, যাই নন্দিনী। নন্দিনী কিছু বলল না। হারিকেন উঁচু করে বাঁধের ওপর দাঁড়িয়ে রইল। আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম। একসময় মজিদ বলল, কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গেয়েছিল মনে আছে? না, মনে নেই। আমার আছে। মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাসতে থাকলো। হঠাৎ থেমে গিয়ে বলল, জানিস, নন্দিনীকে আমি এই বাড়িতে এনে তুলেছিলাম। তাই নাকি? ওর বাবাকে তখন মিলিটারিরা মেরে ফেলেছে। সুরেশ্বর বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি? মারবে না তো কি করবে? আদর করবে? তুই যে কি কথা বলিস, মেরে তো সাফ করে ফেলেছিল এদিকে। আমি বললাম, সুরেশ্বরবাবু একটা গাধা ছিলেন। কত বললাম মিলিটারি আসবার আগেই পালান। না, পালাবেন না। একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না। মজিদ একদলা থুতু ফেলে বলল, নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায়। হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল? কি যে মুসিবত হলো। কত জনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি, এই মেয়েটিকে একটু জায়গা দেবেন, এর বড় বিপদ। কেউ রাজি হয় না। শেষকালে আজিজ মাস্টার রাজি। আজিজ মাস্টার কে? এখানকার মিউনিসিপ্যালিটি স্কুলের টিচার। মজিদ একটি সিগারেট ধরালো। ঘন ঘন ধোঁয়া টেনে কাশতে লাগলো। আমি বললাম, পা চালিয়ে চল, বেশ রাত হয়েছে। মজিদ ঠান্ডা সুরে বলল, নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায়নি। বারবার বলছে, আপনি তো ইন্ডিয়া যাবেন, আমাকে সঙ্গে নিয়ে যান, পায়ে পড়ি আপনার। আমি ধমক দিয়ে বলেছি, তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে? পথে ঘাটে গিজ গিজ করছে মিলিটারি। নন্দিনী কি বলেছিল জানিস? কি আন্দাজ করতে পারছিস কিছু? আমি কথা বলার আগেই মজিদ চাপা গলায় বলল, নন্দিনী বলেছে, বেশ, তাহলে আপনার বউ সেজে যাই, না হয় আপনি আমাকে বিয়ে করুন। মজিদ একদলা থুতু ফেলল। আমি বললাম, আজিজ খান বুঝি বিয়ে করেছে একে? হ্যাঁ। আজিজ খাঁ কোথায়? তাকে তো দেখলাম না। ও শালাকে দেখবি কি করে? ও মুক্তিবাহিনীর হাতে মরেছে। দালাল ছিল শালা। হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে, বুঝতে পারছিস না? আর নন্দিনী কিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে রইল। আমি চুপ করে রইলাম। মজিদ দাঁড়িয়ে পড়ল। অকারণেই গলা উঁচিয়ে বলল, তোর মতো মেয়ে মানুষ ওই বাড়িতে পড়ে আছিস কি জন্য? কি আছে ওই বাড়িতে? জোর করে তোকে বিয়ে করেছে, আর তুই কি না? ছি ছি। দুজনেই বাঁধ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম। বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে। এই দিকেই সুরেশ্বর বাবুর বাড়ি ছিল।
আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্য ঘুরঘুর করতাম। কোনো দিন সুরেশ্বরবাবু দেখে ফেললে অমায়িক ভঙ্গিতে ডাকতেন, আরে আরে তোমরা যে, এসো এসো, চা খাবে? মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো, আর একদিন আসবো কাকা। মজিদ নিঃশব্দে হাঁটছিল। আমি ডাকলাম, এই মজিদ। কি? চুপচাপ যে, শীত করছে? সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিস ফিস করে বলল, জানিস, আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম। রাতের অন্ধকারে আজিজ খান বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম। খুব কাঁদছিল সে। মজিদ হঠাৎ কথা থামিয়ে কাঁদতে লাগলো। আমি চারিদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম। বন্ধুরা, গল্প পাঠ কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।